আমি প্রথমে এই আন্দোলনের যারা এই আজকের সম্মেলনের আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নিয়ম অনুমতিতা অর্থাৎ পাংচুয়ালিটি মেনে চলার জন্য আপনারা অতিথিরাও কিন্তু সময় মেনে এসছেন, প্রায় সময় মেনেই আজকের সভা শুরু হয়েছে। এটা একটা অ্যাচিভমেন্ট বলতে হবে সশস্ত্র বাহিনীর প্রতি এবং আইন ও শৃঙ্খলা বাহিনীর প্রতি। যদি আমরা সম্মান দেখাতে চাই তাহলে এই নিয়মানুবর্তিতা অর্থাৎ পাংচুয়ালিটি মেনে চলতে হবে। সুতরাং সেটি তারা করেছেন, আমি তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও সময় মতো এসেছেন। যাই হোক, এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কাজ করছে। অতীত সম্পর্কে অনেক বক্তাই বলেছেন, আমি অতীতে খুব বেশি যাব না, তবে একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য কেউ বলেননি, সেটি আমি সবশেষে বলব। তার আগেই কিন্তু আমি যেসব কথা ভেবে রেখেছিলাম, নোট রেখে এনেছিলাম, সেগুলো অনেকেই বলে ফেলেছেন, তবুও আমাকে সেগুলো পুনরাবৃত্তি করতেই হবে। আমি ধন্যবাদ জানাতে চাই সশস্ত্র বাহিনীকে এবং পুলিশ বাহিনীর একাংশকে, যারা জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতা, তরুণ তরুণী এবং অভিভাবকদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। তাদের সেই দাঁড়ানোর ফলেই কিন্তু আজকে আমরা সবাই এখানে মুক্ত এবং নির্ভয়ে কথা বলতে পারছি। এটাই কিন্তু এই জুলাই আগস্ট আন্দোলনের সবচেয়ে এখন পর্যন্ত বড় সাফল্য। এবং আমি ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকেও ধন্যবাদ জানাতে চাই এই মুক্তভাবে কথা বলার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। এবং আমাদের মনে প্রাণে যে গত 15-16 বছরে যে অভিজ্ঞতা হয়েছে, তার ফলে এখনও কেউ মুক্তভাবে কথা বলতে পারেন না। এটা সময় লাগবে, অভ্যাস হয়ে গেছে বন্দিভাবে কথা বলতে। এই বন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য যে দেহ মনের মানসিকতা প্রয়োজন, পরিবর্তন প্রয়োজন, সেটা অন্তর্বর্তী সরকার চেষ্টা করে যাবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। সেটাই হবে তাদের সবচেয়ে বড় সাফল্য। আমরা সবচেয়ে মুক্তভাবে নির্ভয়ে কথা বলতে পারছি। আজকে সেই গণহত্যার কথা, সেই হত্যাকাণ্ডের কথা, যেটার কথা আগে এভাবে বলা সম্ভব ছিল না। আমি নিজেই জানতাম না, ব্যক্তিগতভাবে আমি নিজেই একটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে যাব। ছোটবেলা থেকে আমি কিন্তু হত্যাকাণ্ডের ইতিহাস, বই, কাহিনী পড়তে খুব ভালোবাসতাম। আমি নীহারঞ্জন গুপ্তের কিরিট রায় এবং শার্লক হোমসের যে লিখেছেন আর্থার কোনান ডয়েল, তাদের বইগুলো পড়তাম। তো একটা সংলাপের কথা আপনাদের বলতে চাই, ছোটোবেলার ঘটনা। সেটা হচ্ছে যে শার্লক হোমস, বিখ্যাত মানে কল্পিত ডিটেকটিভ, তার সহকারী ওয়াটসনের সঙ্গে কথা বলছিলেন হত্যাকাণ্ড বিষয়ে। হত্যা মানুষকে আকৃষ্ট করে, খুন মানুষকে আকৃষ্ট করে। কেন খুন হলো, কি হলো, কিভাবে হলো, কোথায় হলো, কখন হলো? আমি তখন ছোটোবেলা থেকেই এই হত্যাকাণ্ড বিষয়ে অনেক পড়াশোনা করতাম, দেখতাম কারা কীভাবে লিখছে। সেই সংলাপটি ছিল যে শার্লক হোমস তার সহকারী ওয়াটসনকে বলছেন, যে কোনো হত্যাকাণ্ডে প্রথমে বিচার করতে হবে মোটিভেশন কী, এবং দ্বিতীয় বিচার করতে হবে বেনিফিশিয়ারি কে, আলটিমেট বেনিফিশিয়ারি কে। এই দুটি প্রশ্নের উত্তর পেলেই জানা যাবে যে হত্যাকাণ্ডটি কে ঘটেছিল বা কারা ঘটেছিল। তাই আজ আমি আপনাদেরকে সবার সামনে অভিযুক্ত করছি, শেখ হাসিনাই 15ই আগস্টের হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। কেননা তিনিই সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। বাংলাদেশের সবচেয়ে বেশি রানিত্ব বা কাঁঠাল রানিত্ব পিনাকি ভট্টাচার্যের ভাষায় তিনি করে গেছেন। তাহলে বেনিফিশিয়ারি কে? তিনিই বেনিফিশিয়ারি। তারই মোটিভেশন ছিল সেইটা, 15ই আগস্ট নয়। তারপরেও তিনি আরেকটি ঘটনাকাণ্ড ঘটিয়েছেন, এই যে যাকে বিডিআর বিদ্রোহ বলে অভিহিত করা হয়েছিল, এখন যাকে আমরা হত্যাকাণ্ড বলতে পারছি, তারও বেনিফিশিয়ারি তিনি। তারপরেও তিনি 17 বছর রাজত্ব করেছেন বা রানিত্ব করেছেন এখানে। এখন আমার নামে হত্যাকাণ্ড যে দেওয়া হয়েছে, আমি 8,028 মাইল দূরে ওয়াশিংটনে বসবাসকারী জনৈক কুকুর প্রেমিক ছেলে, তার নাম সজীব জয়, তাকে হত্যা করার চেষ্টা করেছিলাম। এই হচ্ছে কিন্তু আমার হত্যাকাণ্ডের যে বিচার কোথায় হয়েছিল, আমার উকিলকে বলে দেওয়া হয়েছিল
আপনি আদালতে আসবেন না, সাংবাদিকদের বলে দেওয়া হয়েছিল আপনারা যাবেন না। আমার হত্যাকাণ্ডের যে বিচার শেখ হাসিনা করেছিলেন তার ঘোষণা করা হয়েছিল আদালত প্রাঙ্গণে। আমি আদালত প্রাঙ্গণে নয়, আজকের এই প্রেস ক্লাবে ঘোষণা করছি শেখ হাসিনার মৃত্যুদণ্ড হোক। আমার বিচার, আমি মৃত্যুদণ্ড চাই না, কিন্তু মৃত্যুদণ্ড তাকে আত্মিকভাবে দিতে হবে। অর্থাৎ তিনি বেঁচে থাকুন, বেঁচে থেকে দেখুন মানুষ তাকে কত ঘৃণা করে, মানুষ তার ছবির উপরে মূত্র ত্যাগ করে, এটাই তো সত্যতা, তাই নয় কি? সুতরাং শেখ হাসিনা, আপনি মৃত্যুদণ্ড অভিযুক্ত, কিন্তু আমি আপনাকে ক্ষমাও করে দিচ্ছি, আপনাকে ফাঁসিতে ঝোলানো হবে না। আপনি বহু লোককে ফাঁসিতে ঝুলিয়েছেন, আবার টিটকারি করে বলেন। আমি নিজের কানে শুনেছি, লন্ডনে তিনি বলেছেন 5ই যে মেতে হেফাজতের কর্মীরা যখন মারা গেছিল, শত শত কর্মী মারা গিয়েছিল, আমি নিজেও অবরুদ্ধ ছিলাম সেই রাতে বাড়িতে। আচ্ছা, আমাকে আওয়ামী লীগের কর্মীরা 50 জন মোটরসাইকেল ঘিরে রেখেছিল। আচ্ছা, তখন যে হত্যাকাণ্ড হয়েছিল সে বিষয়ে শেখ হাসিনা লন্ডনে বলেছেন যে কারা হত্যা হলো, কারা মরল, তারা তো সবাই পাখি ছিল, পায়ে আলতা মেখে, মুখে আলতা মেখে আকাশে ফুরুত করে উড়ে গেছে। তিনি হত্যাকাণ্ড নিয়ে এত নির্বিচারে বলতে পারেন, আমি অবাক লাগে। একটা মহিলা, তার কি মায়া মমতা হৃদয় বলে কিছু নেই? তিনি এভাবে কি করে বলতে পারেন? তিনি কি দেখেন না যে কত মেয়ের অকাল বিধবা হলো, কত মেয়ে অকাল, ছেলে মেয়ে অকাল বয়স তারা অনাথ হয়ে গেল, তাদের পড়াশোনা কী হবে, ভবিষ্যৎ কী হবে, এসবই কিন্তু আমাকে বিচলিত করে। কিন্তু শেখ হাসিনাকে এসব বিচলিত করে না। তিনি আসলেই কিন্তু আমার মনে হয় মজ্জাগতভাবে তিনি খুনি, আর সেই জন্যই তার নামে লেখা এখন ঢাকার পোস্টারে যেখানে যান দেয়ালে দেখবেন খুনি হাসিনা। এটা কি আমি দিয়েছি? এটা সাধারণ মানুষ দিয়েছে। তার মানে তারা সবাই জানে এই হত্যাকাণ্ডের জন্য তিনিই দায়ী, যে এই হত্যাকাণ্ডের কথা আমরা বলছি, এবং পরবর্তীকালে জুলাই আগস্টে যেসব হত্যাকাণ্ড হচ্ছে তারও জন্য তিনি নেই। 3টি হত্যাকাণ্ডের জন্য আমি অভিযুক্ত করছি। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিলাম, কিন্তু কার্যকর করলাম না। এটা হলো আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, এখন যেহেতু সার্বভৌম আন্দোলন আমরা এখানে আজকে জড়িয়ে পড়েছি সার্বভৌমত্ব বিষয়ে, আমাদের বর্তমান সময়ের কথা আলোচনা করতে হবে। এখানে সিঙ্গাপুর থেকে ছুটে এসেছেন মিনা রশিদ, ধন্যবাদ তাকে, কিন্তু আরও একজন ছুটে এসেছেন, তিনি নেই। তিনি এসেছেন নিউ ইয়র্ক থেকে। শেখ মুজিবুর রহমানের আমলে একটা চুক্তি হয়েছিল ফারাক্কা বাঁধ নিয়ে, সেটা আপনার মনে রাখতে হবে। আপনারা সবাই কিন্তু সেতু অনেক দেখেছেন, এবং পদ্মা সেতুও দেখেছেন, যেখানে শেখ হাসিনা নিজের যে খুনি, কতখানি খুনি, তিনি সেখানে তো খুন করার কথা বলেছিলেন। এত বিচার কি? তিনি বলেছেন ইউনূসকে ফেলে দাও, কিন্তু মেরো না, ওকে তুলে ফেলো, আর খালেদাকে ফেলে দাও, টুস করে ফেলে দাও। তো তিনি খুন করার বলছেন, তিনি খুনি, মজ্জাগতভাবে খুনি, অরত্ব তিনি খুনের কথা ভাবেন। শুধু এত বিচার ফিচারের দরকার কি? এখানে রায় দিয়ে দিলে পারেন। আমি বলতে চাই যে যিনি আইনমন্ত্রী আছেন, নাম কি ওনার, জনাব আইনমন্ত্রীকে বলতে চাই এত বিচার করবেন না, কেন তিনি শেখ হাসিনা কী করতে পারেন আমার খুব ভালোই ধারণা আছেন। পকেটে তিনি গ্লিসারিন অথবা লেবুর পানি মিশিয়ে আনবেন, কানবেন, কান্নাকাটি করবেন, এবং বাংলাদেশের লোক কান্নাকাটিতে হৃদয় গলে যায়। তার অভিনয়, তিনি সুচারু অভিনেত্রীও বটে। আচ্ছা, সুতরাং তিনি করবেন, এবং সারা দেশবাসীকে তিনি যে কী ওলটপালট করে দেবেন আমার খুব ভয় হয়, যে তাকে এখানে আনা মানে আর একটা প্রহসন, আর একটা তামাশা। আমরা জানি সে খুন করেছে, খুনের রায় দিয়ে দিন এখনই, এটা কোনো দরকার নেই এত দীর্ঘায়িত করার। বলছেন 1 বছরতে বিচার সম্পন্ন হবে। 1 বছর কেন, 1 সপ্তাহে আমি হলে বিচার করে দিতাম। কিউবাতে যখন বিচার হয়েছিল, ফিদেল ক্যাস্ট্রো 2 মাসের মধ্যে সব বিচার সম্পন্ন করেছেন স্টেডিয়ামে, সকলের সামনে, যেন ট্রান্সপারেন্সি থাকে। এবং তিনি সেখানে একটাই খালি প্রশ্ন, আমি তোমার কথা শুনেছি, তুমি হত্যা করেছো ছাত্র নেতা, তো সৈন্য, বিডিআর, আর্মি লোককে হত্যা করেছো, তুমি করেছো কি না? শেখ হাসিনা বলবেন না আমি করিনি, বিচারক বলবেন না আমাদের যথেষ্ট প্রমাণ আছে তুমি করেছো, তুমি দণ্ডিত, ফায়ার। এটাই হবে, এটাই হওয়া উচিত। কিউবাতে এইভাবে ফিদেল ক্যাস্ট্রো কিন্তু তার শাসন প্রবর্তন করেছিলেন। 2 মাসের মধ্যে সব বিচার শেষ। তারপরে দেশবাসীকে বলেছেন, অনেকে ছাড়া পেয়ে গেল, কিন্তু আমরা সবাই এখন ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, যে আহ্বান তিনি জানিয়েছেন। আচ্ছা,
এখানে বর্তমানে ফারাক্কা বাঁধ সম্পর্কে একটা কথা বলতে চাই। আপনারা অনেক সেতু দেখেছেন, পদ্মা সেতুর কথা বললাম, যমুনা সেতু দেখেছেন, বুড়িগঙ্গাতে দেখেছেন, অনেক দেখেছেন, কিন্তু আপনারা অনেকে হয়তো বাঁধ দেখেননি। আপনাদের বাঁধ দেখা উচিত। বাঁধ না দেখলে আপনারা বুঝবেন না যে বাঁধ কতখানি বিপর্যয় টানতে পারে একটা দেশের জন্য, এবং আপনার ভবিষ্যৎ যে প্রজন্ম তারা পানি পাবে না। মুগ্ধ মুগ্ধ মুগ্ধ, আমি পানি চাই, আমি পানি চাই, আমি পানি চাই, তখন আপনারা বলবেন, মুগ্ধকে চাইবেন আপনারা, মুগ্ধ স্বর্গ থেকে বা বেস্ত থেকে ফিরে আসতে পারবে না। পানি কে দেবে আপনাদেরকে? মুগ্ধ বলেছিল পানি লাগবে, পানি লাগবে, হ্যাঁ পানি লাগবে আমাদের। সেই পানির জন্য কিন্তু আপনাদের পরবর্তী জেনারেশনের জন্য পানির জন্য আপনাদের এখনই করতে হবে। কেননা শেখ মুজিবুর আমলে যে এই 50 বছর চুক্তি হয়েছিল তার শেষ হয়ে যাচ্ছে এই বছরেই, আর কতদিন পরেই। সুতরাং এই সরকার কিন্তু নড়ে চড়ে বসতে হবে, খালি অতীতমুখী নেতা নয়, আপনাদেরকে সামনে দিকে তাকাতে হবে। আপনার ছেলে মেয়ে পানি পাবে কিনা দেখতে হবে। একদিন খেলে আমি জানতাম যে পদ্মায় শুকিয়ে গেছে। আমি লালগড়ের একটা অনুষ্ঠানও দেখিয়েছি, মান্নাদের একটা গান শুনবেন, প্রখর দগ্ধ দিন। আচ্ছা, এখন কালকে ছবি বেরিয়েছে, সেটা বেরোচ্ছে তিস্তাও ধুধু করছে। আমি নিজে সেখানে গিয়েছি, আমি বললাম তো, আমি নিজে বাঁধ দেখতেও গিয়েছি, বাঁধ কী করতে পারে, আসোয়ান ড্যামে আমি চড়েছি। সুতরাং আমার একটা অনুরোধ থাকবে যে বাংলাদেশের এই বাঁধ বিপর্যয় থেকে যেন মুক্তি পায়, এটা দেখার জন্য। সৈয়দ টিপু সুলতান, যিনি আন্তর্জাতিক বাঁধ ফারাক্কা বাঁধ কমিটির চেয়ারম্যান, তিনি নিউ ইয়র্ক থেকে এসেছেন, তিনি কিন্তু বলছেন আরেকটা কথা, সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে বাঁধ যাতে এখন বড় বিপদ হচ্ছে যে ভারতের যে 56টা নদীর পানি এখানে এসে পৌঁছায়, সেই 56টা নদীর পারস্পরিক সংযুক্ত হলে আপনার বাঁধ ইজ নট দ্য প্রবলেম এনিমোর, প্রবলেম সেই সংযুক্তি। অর্থাৎ আগে ফারাক্কা বাঁধ যদি এখানে ছিল, পানি এখানে কতখানি এলো সেটার টিউসের বন্টন নিয়ে চুক্তি হচ্ছে, কিন্তু এখন পানি এখান থেকে চলে যাচ্ছে সারা ভারতে। সুতরাং পদ্মা কেন, তিস্তা কেন, আরও নদী এইভাবেই শুকিয়ে যাবে। সেটার জন্য আপনাদের বিরুদ্ধে এখন থেকে কাজ করতে হবে। আমি অনুরোধ করেছি সম্প্রতি আরেকটি সভাতে যে উপদেষ্টা যারা আছেন তারা সবাই যেন গিয়ে বাঁধ দেখেন। সিইং ইজ বিলিভিং। সুতরাং কানে কথা শুনবেন না, আপনারা যান সেখানে। আমি আসওয়ান ড্যামে বা বাঁধে, ইজিপ্টে যেটা সবচেয়ে বড় বাঁধ, আমি কি করে গেলাম, একজন সাধারণ ভিজিটার হিসেবে গিয়েছি। আপনারা ইন্ডিয়াকে অনুরোধ করুন যে বাংলাদেশ থেকে তরুণ তরুণী, ছাত্রছাত্রী, অভিভাবক যে কেউ যেন যে কোনো সময় একজন পর্যটক হিসেবে ফারাক্কা বাঁধের উপর গিয়ে দেখতে পারে এটা কতখানি বিপজ্জনক এবং মারাত্মক হতে পারে বাংলাদেশের জন্য। এটা আপনারা করুন, আপনারা দেখুন, এবং যে নতুন চুক্তি করবেন সেটা বিবেচনা করে করবেন। জিয়া রহমান সাহেব তিনি করেছিলেন যে চুক্তি ইন্ডিয়ার সঙ্গে, ইন্ডিয়া রাজি হয়নি প্রথমে, দুবার তিনি জাতিসংঘে নালিশ করেছিলেন। নালিশ করার পরে ইন্ডিয়ার সঙ্গে মিটিং হয় কয়েকবার, সেই মিটিংয়ে একটা ফলাফল দাঁড়ায়। সেই মিটিংয়ে 1976 বোধ হয় সেটা কার্যকর করা হয়, সামথিং লাইক দ্যাট, আমি ডেটটা ভুলে যাচ্ছি। যাই হোক, আপনাদের কথা হচ্ছে বর্তমান সরকারের অনুরোধ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রাখতে পানি লাগবে, পানি লাগবে, পানি লাগবে। সুতরাং এটা মনে রাখবেন যে আপনার তাড়াতাড়ি সেখানে যান। আর একটা কথা, এইখানে আজকে আমি খুব খুশি হলাম দেখে যে শহীদ পরিবারের অনেক আত্মীয়স্বজন এসেছেন। আমাদের মুশকিল হচ্ছে এই যে বাঙালি জাতি খুব হিরোইজমে বিশ্বাস করে বলে যারা হিরো হয় তাদের কথাই বলে, কিন্তু আমি ভাবি এই যে একটা মহিলা হঠাৎ বিধবা হয়ে গেলেন, একটা মা তার ছেলেপিলেকে নিয়ে, অনাথ ছেলেপিলেকে দিয়ে কীভাবে সংসার চালাবেন, অনিশ্চয়তা, আর্থিক, শারীরিক, মানসিক। সর্বোপরি আরেকটা কথা মনে রাখতে হবে, যেহেতু জায়গা দিনে আমি সারা দেশে চিঠি পেতাম, অনেক মহিলাই কিন্তু পারিবারিকভাবেও নির্যাতিত হন, নিগৃহীত হন, এবং ডিগনিটি, আত্মসম্মান কিন্তু থাকে না তাদের, সেটাও মনে রাখতে হবে। সুতরাং আজকে যারা বেঁচে আছেন বিডিআর হত্যাকাণ্ডের পরে, তাদের আত্মীয়স্বজনের এই আত্মমর্যাদা যেন ফিরে পায় সেটাও দেখতে হবে আমাদেরকে। শুধু আর্থিক নয়, মানসিক নয়, শারীরিক নয়, আত্মমর্যাদা এটাও যেন তারা ফিরে পায়, এটা যেন দেখেন, এটা আমার অনুরোধ থাকলো। আচ্ছা, আর আমি বেশি সময় নেব না, তবে একটি ছেলের কথা বলবো। যখন আপনারা পড়তে যাবেন, তখন বিডিআরের যে হত্যাকাণ্ডগুলো হচ্ছিল তার পরদিন অনেকগুলো বিবরণ বেরিয়েছিল। একটি ছেলের কথা মনে আমার পরে, আমি পড়েছিলাম, যদি তার আত্মীয়স্বজন কেউ থাকে খুঁজে বের করুন তাকে। সেই ছেলেটি কিন্তু বিডিআরের সদস্য ছিল
এবং বিডিআরের সদস্য ছিল, সে মাকে লাস্ট টেলিফোন কল করছিল একটা কোনো গোপন জায়গা থেকে, মা মা তুমি আমাকে বলো, তুমি তো বলেছিলে দেশের সেবা করার জন্য বিডিআরের কাজ জয়েন করা উচিত। আমি তো জয়েন করতে চাইনি, আমি জয়েন করেছি তোমার কথা শুনে দেশের মানুষের সেবা করার জন্য, কিন্তু এখন দেশের মানুষের উপর আমাকে গুলি চালাতে বলছে ওরা। এই যে ছেলেটি বললো, মা বলো তুমি আমি কি করব, আমি কি গুলি ছুড়বো নাকি ছুড়বো না, টেলিফোন ডেড। সেই মার অবস্থার কথা ভাবুন, সেই ছেলের অবস্থার কথা ভাবুন। এরপর আমি আরেকটি ঘটনা বলবো, যে গুলজার, কর্নেল গুলজার, তিনি অত্যন্ত বাকপটু, মেধাবী এবং বুদ্ধিমান একটা লোক ছিলেন, অফিসার ছিলেন। আমি তাকে দুবার লাল গোলাপে ইন্টারভিউ করেছিলাম, এবং তিনি যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো একদিন বাংলাদেশের সেনাপ্রধানের পদও অলঙ্কৃত করতে পারতেন। তিনি বেঁচে নেই। তার বাবাও কিন্তু মুক্তিযুদ্ধে নিহত হয়েছিলেন। দুই পুরুষের মুক্তিযুদ্ধে নিহত হওয়ার ঘটনা খুব কমই আছে, তিনি হয়েছিলেন। এই হচ্ছে কথা। আমি শেষ করবার আগে 7টি প্রস্তাব রাখতে চাই। এক, এই যে বিডিআর হত্যাকাণ্ড যেটা হয়েছে তার প্রকৃত ইতিহাস লেখার ভার দিন। এই সরকার কিন্তু চাকরির কোটা আন্দোলনের ভিত্তিতে এসছে, কোনো আমার ভোটের ভিত্তিতেও আসেনি, কোনো পার্টি ম্যান্ডেটেরও আসেনি। তারা এসছে কিন্তু অনেকটা বলতে পারেন উড়ে এসে জুড়ে বসেছে। কিন্তু যখন এসেইছেন আপনারা দয়া করে কাজগুলো করুন। 1 নম্বর যেটা বললাম, প্রকৃত ইতিহাস লেখার দায়িত্ব দিন, এবং যে কোটা আন্দোলন অর্থাৎ চাকরির জন্য ছেলেপেলেরা আন্দোলন করেছিল তাদেরকে আপনি চাকরি দিন। চাকরি কী করে দেবেন? ইতিহাসের জন্য লিখুন। প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজ থেকে 100 করে ছাত্রছাত্রী নিয়ে তাদের এলাকায় যেসব সেনাবাহিনীর লোক এবং সশস্ত্র বাহিনীর লোক বা বিডিআর লোক মারা গিয়েছেন তাদের কথা আপনি প্রকৃত ইতিহাস লিখুন। আমি নিজে এই কাজটি করতে চেয়েছিলাম। আমি মৃত্যুদণ্ড নামে একটা বইও লিখেছি, যেটা হাসিনার আমলে এখানে প্রকাশিত হতে পারেনি। লন্ডন, টরন্টো এবং নিউ ইয়র্কে প্রকাশিত হয়েছে মৃত্যুদণ্ড নামে। এখানে একটি কথা অনেক কথা বলেনি, 152 অথবা 157 জন লোক কিন্তু মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে আছে। তারা কোথায় আছেন? তারা এখন হয়তো এমনিতেই মারা গেছেন হারিস চৌধুরীর মতন, অথবা আত্মগোপন করে আছেন, আমি জানি না। কিন্তু এই 157 জন লোক আসলে কিন্তু মৃত্যুদণ্ডপ্রাপ্ত কেন তাদের দেওয়া হয়েছে? তারা কি সত্যি দোষী? এটা বের করতে হবে। এইসব ইতিহাস লেখার জন্য ইতিহাস বিভাগ এবং অন্যান্য বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে আপনি সারা দেশে লেখার ব্যবস্থা করুন। 2, প্রকৃত বিচার যেন হয় এই হত্যাকাণ্ডে বিডিআরের, সেটা দেখুন। ন্যায় এবং আইনসঙ্গতভাবে এবং আন্তর্জাতিক মানদণ্ডে যেন বিচার হয় সেটা করুন। 3, ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণের ব্যবস্থা করুন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আপনারা দ্রুত আপনার সব কিছু খোঁজখবর নিয়ে ক্ষতিপূরণের ব্যবস্থা করুন। 4, টেক্সট বুক বই এখন চেঞ্জ হচ্ছে। এখন আমি বলতে চাই বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে সম্পূর্ণভাবে সত্য ইতিহাস এই টেক্সট বুকগুলোতে সংযোজিত করা হয়, এবং সেটা হয়তো দেরি হয়ে গেছে বলবেন, কিন্তু আমি চাই যে দেরি হলেও এটা করা উচিত। কেননা এটা আগামী 6 মাস পরেও তারা এই টেক্সট বইগুলো যেন, পাঠ্য বইগুলো যেন প্রতিটি স্কুল কলেজে পৌঁছে যায়, এটা করতে হবে। ইতিহাসটা জানাতে হবে এবং টেক্সট বুক চেঞ্জ করতে হবে। 4, সেটা হচ্ছে বিডিআর নাম পরিবর্তন করতে হবে, আবার বিডিআর করতে হবে, বিজিবি থেকে বিডিআর করতে হবে, তাহলে আমরা ফিরে যেতে পারবো সেখানে। আর একটা কথা উনি বলেছেন একটু আগে, ইসরায়েল কিন্তু একটি খুব ছোট রাষ্ট্র, তারা এত বৃহৎ আরব শক্তির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। তাদের মতে তাদের মুক্তিযুদ্ধ, ইসরায়েলের মুক্তিযুদ্ধ, এটা কিন্তু ইহুদিরা করছে না, জার্নালিস্ট যারা ইসরায়েলে বিশ্বাস করে তারা করছে। আচ্ছা, এটা মনে রাখতে হবে। আচ্ছা, সুতরাং এই যে ছেলে করছে তার মূল শক্তি হচ্ছে কিন্তু ইসরায়েলের তরুণীরা, তারা আধা সামরিক ট্রেনিং প্রাপ্ত। আমি নিজে যখন লন্ডনে 1997 যাই তখন দেখলাম তখনও ইংল্যান্ডের লোক এবং আমেরিকার লোক, এলভিস প্রেসলি আমার প্রিয় গায়ক একজন, তাকেও কিন্তু কনস্ক্রিপশন করা হয়েছিল। মোহাম্মদ আলী বক্সার, তাকেও কনস্ক্রিপ্ট করা হয়েছিল যে ট্রেনিং নিতে হবে, সামরিক বাহিনী ট্রেনিং নিতে হবে। সুতরাং তাকেও নিয়ে যান আপনারা সব ছেলে মেয়েদের আধা সামরিক ট্রেনিং দিন এখানে। এরা সাহায্য করবেন, যারা রিটায়ার করেছেন তারা তরুণদের সাহায্য করবেন। তারপরে সবশেষে আমি বলতে চাই,
যে একটি সবশেষে যেটা বলতে চাই, সেই অজানা তথ্যটির কথা একটুখানি আমাকে বলতে হবে। যেদিন ঘটনাটি ঘটছিল সেদিন মারুফ কামাল খান ছিলেন নিচতলায় খালেদা জিয়া, বেগম খালেদা জিয়ার অফিসে। তখন তিনি বিরোধী দলের নেত্রী এবং আমিও ছিলাম তারই কাছে ছিলাম। হঠাৎ একটা ফোন আসলো, শিমুল বিশ্বাস ফোন করলেন, আমি যেন ম্যাডামের রুমে যাই দ্রুত, আমাকে এখনই ডাকছেন। আমি গেলাম ম্যাডামের রুমে, তিনি একা ছিলেন। আমাকে বললেন এতগুলো হত্যাকাণ্ড ঘটে গেছে এবং আমার উপর প্রচণ্ড চাপ আসছে যে আমি কি করব, আমাকে টেক ওভার করতে বলছে, আমি কি করব। আমি বললাম আপনি কী সিদ্ধান্ত নিয়েছেন, আপনার মন কি বলছে, আপনার বিবেক কি বলছে। তিনি ছোটো ছোটো কথা বলেন, তিনি বেশি কথা বলেন না, ছোট কথা বলেন। তিনি বলেন আমার বিবেক বলছে না, আমার এখানে হস্তক্ষেপ করা উচিত হবে না। জিজ্ঞাসা করলাম কেন? এখানে হস্তক্ষেপ করলে এখন খালি সশস্ত্র বাহিনীর নাম খারাপ করে রেখেছে, তারপরে বলবে যে বিএনপি এটা করেছে, আমি এই কু করেছি এবং সব দোষ আমাদের উপরে চাপিয়ে দেবে, বিএনপির উপর চাপাবে এবং আমার উপর চাপাবে। এবং সেনাবাহিনীকে আমি রক্ষা করতে চাই, আমার হৃদয় ভেঙে যাচ্ছে, কিন্তু আমি জানি আমি তাদের রক্ষা করতে পারবো না, কারণ এটা হচ্ছে অন্য আরেকজনের নির্দেশে। সেটা সেই শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করার শক্তি হয়তো এখনো হয়নি, এটা তিনি বললেন। এবং আমাদের এটা লড়াই করতে হবে, কিন্তু আমি গণতান্ত্রিক রীতিতে বিশ্বাস করি, গণতান্ত্রিকভাবে আমাদের সমাধান করতে হবে। আমি এখন যদি করি সেই গণতন্ত্র যেটা আমার স্বামী চালু করেছিলেন বাংলাদেশে, সেইটা আমরা আর কোনোদিনও ফিরে পাবো না। আমার মনে হয় খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া সেদিন একটা সুবুদ্ধি এবং দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন এর মধ্যে না জড়িয়ে পড়ে, কিন্তু তিনি অত্যন্ত ব্যথাতুর বেদনাদায়ক অবস্থার মধ্যে ছিলেন, কারণ তিনি দেখছিলেন তারই আশেপাশে তারাই জানাশোনা লোক অনেকে নিহত হয়েছেন বা হতাহত হয়েছেন। আমি বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনা করি, আশা করি তিনি ফিরে আসবেন এবং সবাইকে অনুপ্রাণিত আবারও করবেন। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ কথা শোনার জন্য। ধন্যবাদ।